নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে সাধনা করবেন। 30 মে থেকে 1 জুন ধ্যান করতে দেখা যাবে তাঁকে। 4 জুন 2024 সালে লোকসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে এবারের শেষ ভোটদান পর্ব 1 জুন, যার প্রচার শেষ হবে 30 মে। ফলে প্রচার শেষ হওয়া মাত্রই এবারের মতো মোদিরও ভোট প্রচার শেষ। আর তারপরে সেদিন সন্ধ্যা থেকে ধ্যানে বসবেন মোদি, যা চলবে 1 জুন সন্ধ্যা পর্যন্ত। উল্লেখ্য, এই ঐতিহাসিক স্থানে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রসঙ্গত, দেশের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে এসেই মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। যুক্ত হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল। মূল ভূখণ্ড পেরিয়ে আরও কিছুটা এগুলে তবেই বিবেকানন্দ রক। এখানে রয়েছে কন্যাকুমারীর মন্দির। সমুদ্রের উত্তাল ঢেউ চারদিক থেকে আছড়ে পড়ে একদা এখানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। এবার সেখানেই ধ্যান মণ্ডপে ধ্যানে বসবেন দেখা যাবে মোদিকে। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে রেমেল মোকাবিলা করতে এবং ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য 50 কোটি টাকার ফান্ড রাখা হয়েছে। রাজ্যে 467টি বাড়ি ঘর ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 15টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। এই 15টি অস্থায়ী শিবিরে 746 জন মানুষ ঘর বাড়ি ছেড়ে এসে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিক্ষেত এবং বিদ্যুৎ পরিষেবায়। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে রেমেল মোকাবেলা করতে এবং ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য 50 কোটি টাকার ফান্ড রাখা হয়েছে এবং পরিস্থিতি দেখে সার্বিক নজর রাখছে জেলা শাসকরা ও মহকুমা শাসকরা। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় রেমেলের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক সংবেদনশীল। এখন পর্যন্ত রাজস্ব দপ্তরের নেতৃত্বে পূর্ত দপ্তর, বিদ্যুৎ নিগম সহ বিভিন্ন দপ্তর সজাগ রয়েছে রেমেল মোকাবেলা করতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব ও বিভিন্ন দপ্তরের সচিবদের নেতৃত্বে বলা হয়েছে রাজ্যের প্রত্যেক জেলার জেলা শাসক যাতে মহকুমা শাসকদের এবং লাইনম্যানদের সাথে নিয়ে সজাগ থাকে যতক্ষণ না পর্যন্ত রেমেল সমাপ্ত হচ্ছে। এবং এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ে কোনো মানুষের মৃত্যু হয়নি। তারপরও এনডিআরএফ ও এসডিআরএফ ফায়ার সার্ভিস কর্মীরা সর্বদা সজাগ রয়েছে। মেট্রোলজি ডিপার্টমেন্ট আবহাওয়া সম্পর্কে যে তথ্য দিয়েছে তাতে বলা হয়েছে মঙ্গলবার এবং বুধবার দুদিন সকলকে সাবধান থাকতে হবে। বিশেষ করে মৎস্যজীবীদের পুকুরে এবং নদীতে না যাওয়ার জন্য বলা হয়েছে। 467টি বাড়িঘর এই ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে এবং মানুষের জন্য 15টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। এই 15টি অস্থায়ী শিবিরে 746 জন মানুষ ঘর বাড়ি ছেড়ে এসে আশ্রয় নিয়েছে। এই শিবিরগুলোর মধ্যে খাবার ও ওষুধপত্র বিতরণ করে চলেছে প্রশাসন। 397 হেক্টর জমির 1764 জন কৃষক সারা রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3804 মেট্রিক টন ধান ক্ষয়ক্ষতি হয়েছে, যার মূল্য হবে 8.30 লক্ষ টাকা। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে রেমেল মোকাবিলা করতে এবং ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য 50 কোটি টাকার ফান্ড রাখা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং সমস্ত জেলার ডিএমদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে করে ওই জেলাগুলোতে ডিএমরা এসডিএমদেরকে সঙ্গে নিয়ে, লাইন ডিপার্টমেন্টের সঙ্গে নিয়ে সবসময় সজাগ থাকেন যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড় রেমেল সেখানে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন দপ্তর, বিশেষ করে রেভিনিউ, পাওয়ার, পিডব্লিউডি, ট্রান্সপোর্ট, এই বিভিন্ন দপ্তরগুলো সর্বদা রেমেলকে মোকাবিলা করার জন্য রেভিনিউ দপ্তরের নেতৃত্বে সেখানে সজাগ দৃষ্টি রেখে চলেছে। এবং এখন পর্যন্ত আপনারা জানলে খুশি হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যবাসীকে যে এখন পর্যন্ত কোনো হিউম্যান লস লাইফে সংঘটিত হয়নি এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। মহকুমাগুলোতে প্রতিটা লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে এই রেমেলকে মোকাবেলা করার জন্য সেখানে তদারকি করে যাচ্ছে। এখন পর্যন্ত যেটা আমরা বলেছি যে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নেই, মানে সাধারণ মানুষের জীবন, বাড়ি ঘর, ক্ষেত
ফসল এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষিক্ষেত্রে ক্ষতি হয়েছে, যেটা হিসাব আমরা আপনাদেরকে দিলাম। কিছু কিছু নদী, যেমন আমাদের হাওড়া, মুহুরী, কাকরি, ধলাই, তোয়াই, এগুলোকে ফ্লাড ওয়ার্নিং লেভেল যে আমাদের থাকে তার উপর দিয়ে জল বইছে। তাই ওয়াটার রিসোর্স থেকেও তদারকি করা হচ্ছে, দৃষ্টি রাখা হচ্ছে, যাতে কেউ যেন এই সময়ের মধ্যে ওই নদীগুলোতে না যায়। মৎস্য ধরার উদ্দেশ্যে হোক বা যে কোনো কাজেই হোক, ওই নদীগুলোতে যেন না যায়, তার জন্য সবাইকে, জনগণকে অবহিত করে সজাগ করা হয়েছে। আমাদের যে 8 জেলা, সেই 8 জেলায় বিশেষ করে বিদ্যুৎ এবং কৃষি, এই দুটো ক্ষেত্রে বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রী জানান, গত 24 ঘন্টায় 215.5 মিলিমিটার হয়েছে। সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে ঊনকোটি জেলায়, সেখানে 252.4 মিলিমিটার হয়েছে। সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ জেলায় 168 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শান্তন টিভি। জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে পালালো বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন কয়েদি। কয়েদির নাম প্রদীপ সরকার। তার বাড়ি তেলিয়ামোড়া মাইগঙ্গা এলাকায়। পাহারারত এক জেল পুলিশ কর্মীর কাছ থেকে জানা যায়, প্রদীপ সরকার নামে এই কয়েদি জিবি হাসপাতালে চিকিৎসাধীন গত কয়েকদিন ধরে। মঙ্গলবার দুপুর 1:45 নাগাদ কয়েদি জানায় প্রাকৃতিক কাজ করবে। তখন পাহারারত পুলিশ কর্মী তাকে শৌচালয়ে নিয়ে যায় এবং জলের বন্দোবস্ত করে দেয়, কিন্তু সে সময় আবার পাহারারত পুলিশ কর্মীও শৌচালয়ে যায়। আর সেই সুযোগ নিয়ে কয়েদি প্রদীপ সরকার শৌচালয় থেকে বের হয়ে পাশে একটি ভাঙা জানালা দিয়ে লাফ দিয়ে হাসপাতালের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ কর্মী শৌচালয় থেকে বের হয়ে দেখেন কয়েদির হদিশ নেই। শুরু হয় খোঁজাখুঁজি, জানানো হয় জেল পুলিশ কর্মীদের। ঘটনাস্থলে ছুটে আসে আইজি সহ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিকেরা। হাসপাতালের আশেপাশে বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করে সমস্ত চেষ্টা ব্যর্থ হয় পুলিশের। তবে যতটুকু জানা যায়, পর্যাপ্ত পুলিশ কর্মী পাহারারত না থাকার কারণেই কয়েদি পালিয়ে যেতে সফল হয়। এ ধরনের ব্যর্থতা বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের গত কয়েক মাসে একাধিকবার নজরে এসেছে রাজ্যবাসীর। চূড়ান্ত গাফিলতির কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। যেখানে পর্যাপ্ত পরিমাণে পাহারারত কর্মী থাকার কথা, সেখানে একজন পুলিশ কর্মী দ্বারা সমস্ত দায়ভার এড়িয়ে চলেছেন কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিকেরা বলে খবর। জল নাই, সবাই জলে লেগে মানে চিল্লাপালা করতেছে। আপনারা কই আছিলেন তখন? আমি তো এখানে দাঁড়িয়েছিলাম এই দরজার মধ্যে। দরজাটা কি লাগানো ছিল নাকি খোলা? না, ওপেন ছিল। তো আপনি এখানে দাঁড়ানো অবস্থায় সে কিভাবে দিক দিয়ে যায়? সে তো লেফটিনের ভিতরে আসলো। আচ্ছা, আস্তে করে আমার মানে হঠাৎ পেটে গায়ে দিয়ে লেফটিন ধরছে, যে আমি লেফটিন ধরছি। এরপরে আমি হেরা আমি আর খুঁজে পাই। আপনি কিভাবে বুঝলেন সে এখান থেকে ভাগলো? আমি গিয়ে ব্যাগে তার একটু টাকায় সবকিছু দেখলাম। কটার সময় আনুমানিক? 2:45 দিকে। গোমতী নদীর জলে ভেসে যাওয়া লাকড়ি ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু 60 ঊর্ধ্ব এক ব্যক্তির। জানা যায়, সোমবার প্রবল বর্ষণে বন্যার জলে ফোলে ফেপে ওঠা গোমতী নদীতে ভেসে যাওয়া লাকড়ি ধরতে গিয়েই জলে ডুবে মৃত্যু হয় 60 ঊর্ধ্ব এ ব্যক্তির। মৃত ব্যক্তি মেলাঘর ইন্দিরানগর 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা করিম খান। তিনি বুধবার দুপুরে সোনামুড়া ল্যাংটা দরগা সংলগ্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীতে শুকনো লাকড়ি ধরতে গিয়ে নদীর জলে নামে এবং জলের স্রোতে তলিয়ে যায় করিম খান। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় এলাকাবাসীকে। খবর পেয়ে এলাকার মানুষ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে করিম খানকে নদীর জলে দেখতে না পেয়ে খবর দেয় মেলাঘর দমকল কর্মীদের এবং মেলাঘর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে তল্লাশিতে নামে। এদিকে এই ঘটনার খবর পেয়ে করিম খানের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করার পর করিম খানের দেহ উদ্ধার করতে না পেরে খবর দেয় এনডিআরএফ এর কর্মীদের। খবর পেয়ে এনডিআরএফ এর কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে করিম খানের খুঁজে গোমতী নদীতে তল্লাশি অভিযান চালায়। সন্ধ্যা 6টা পর্যন্ত নদী থেকে করিম খানের দেহ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলটি। তবে এই নিয়ে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। গাঙ্গের মাঝে দেখছি সাঁতার দিছে, এরপর কইতেছে বাঁচাও বাঁচাও,
আমি তো দুর্বল, আমি যাইতে পারছি না, এই তলপুরে আছে। কি কারণে সাঁতার দিছে? লার্কেল লেগের সাঁতার দিছে। তার নাম কি? নাম কি তো? বয়সটা কত হইবে জানেন? বয়সটা মানে 60। আচ্ছা আচ্ছা, কোন সময় হয়েছে ঘটনাটা? 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা কারোর ফোন করছেন ফায়ার সার্ভিস? করছে পার্সেল যাইছেন এখন অবধি তানে কোনো খবর হইছে না? কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা। সে কি আপনি লোক আসলো? না না, আমি উপরে আসলাম। তার সাথে আপনি কি করতেছেন? আপনি দেখছিলেন ওই সময় জল? কি জলে নামছে কেন? লার্কেল লেগে। লার্কেল লেগে। যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ আটক বহিরাজ্যের 5 বাসিন্দা। অন্যান্য দিনের ন্যায় চোরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন চেকিং করছিল চোরাইবাড়ি থানার পুলিশ। এদিন বিকেলে ধর্মনগর থেকে শিলচরগামী যাত্রীবাহী বাস থেকে 7 কেজি গাঁজা সহ বিহারের 5 জনকে আটক করে চোরাইবাড়ি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। চোরাইবাড়ি থানায় ওসি সমরেশ দাস জানান, মঙ্গলবার বিকেলে চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টে যানবাহন চেকিং করার সময় AS 11BC 0462 নম্বরে ধর্মনগর থেকে শিলচরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পুলিশ সন্দেহজনক বিহারের 5 জন বাসিন্দার শরীর ও তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালায়। তাদের সাথে থাকা ব্যাগ ও পায়ের জুতো থেকে মোট 7 কেজি গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক কালোবাজার মূল্য 1,05,000 টাকা হবে বলে জানান ওসি সমরেশ দাস। ধৃতরা হলো অমরনাথ, বয়স 35, সত্যরঞ্জন গিল, বয়স 43, বুলু সিং, বয়স 28 ও তার স্ত্রী শিবানী রানী, বয়স 24। তাদের সকলেই বাড়ি বিহারের বৈশালী জেলার রুস্তমপুর গ্রামে। অপরদিকে ধৃত বুলু কুমার রায়ের বাড়ি পশ্চিমবঙ্গে। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে চোরাইবাড়ি থানায়। বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে পুলিশ। তিনটার সময় আমাদের চোরাইবাড়ি থানার নাকাতে চেকিং হচ্ছিল, তখন AS 11BC 0462, এটা ধর্মনগর শিলচর, এটা প্যাসেঞ্জার বাস। এটাকে থামিয়ে যখন চেক করা হয় তখন এর মধ্যে বিহারের 5 জন লোক পাওয়া যায়, এর মধ্যে 4 জন পুরুষ, 1 জন মহিলা। তো পরবর্তী সময়ে সন্দেহ হয়, তো তাদের ব্যাগ, জুতা এগুলি তল্লাশি করে এবং বডি তল্লাশি করে আমরা আনুমানিক 7 কেজি গাঁজা উদ্ধার করি। এর মধ্যে একজন আছে স্বামী স্ত্রী, এদের দুজনের কাছে গাঁজা ছিল। এদের সবার বাড়ি বিহারের বৈশালী জেলা। তাদের একজনের নাম বল্লু সিং, ওনার ওয়াইফের নাম শিবানী রানী, 3 নম্বর হচ্ছে বল্লু কুমার, 4 নম্বর অমরনাথ, আর 5 নম্বর হলো সত্যরঞ্জন গেইল। আনুমানিক বাজার মূল্য 1,05,000 টাকা হবে। প্রবল বর্ষণে জলের নিচে তলিয়ে যায় কৃষকের সবজি ক্ষেত। সোমবার প্রবল বর্ষণে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাঙ্গাপানিয়া নদীর জল। ফলে কৃষকদের সমস্ত সবজি ক্ষেত ভাসিয়ে নিয়ে গেছে রাঙ্গাপানিয়া নদী। চড়িলাম ব্লকের ছেছুরি মাই গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমুনি এলাকার 2 ভাই প্রদীপ পাল এবং লিটন পাল 60,000 টাকা খরচ করে প্রায় 17 গন্ডা জমিতে কারকল চাষ করেছিল। ভালো ফলন হয়েছে কারকলের। মাত্র 2 দিন হয়েছে জমি থেকে তুলে বিক্রি শুরু করেছে 2 ভাই, কিন্তু প্রবল বর্ষণে ক্ষেত জলের নিচে চলে যায়। মঙ্গলবারের দিন সকালবেলা থেকে গলা সমান জলে নেমে 2 ভাই সমস্ত কারকল ব্যাগ ভর্তি করে সংগ্রহ করে রাস্তার পাশে রাখে বাজারে বিক্রি করার জন্য। জল জমি থেকে চলে গেলে সমস্ত কাকরোল গাছ মরে যাবে বলে জানান 2 ভাই, যার ফলে জমি চাষ করতে গিয়ে যত টাকা ব্যয় করেছে সেই আসল টাকাও কারকল বিক্রি করে আসবে না, যার ফলে ভীষণভাবে চিন্তিত 2 ভাই। কালকার বৃষ্টি প্রচুর জল হইয়া পুরো কারকল হচ্ছে আছে। করছিলাম মনে হয় আছে 8 ঘন্টা, আর ওই উপরে আছে আবার মনে করেন 27 ঘন্টা। টোটাল প্রায় 16-17 ঘন্টাতে করছে। কত টাকা খরচ হয়েছিল? এখন তো এটা সব ফুচে যাবো জলে। আজকে পাচ্ছিলেন না? রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠল ঠিকাদার কিশোর রায়ের বিরুদ্ধে। অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে শান্তিরবাজার মহকুমায় 2টি কাজ পান ঠিকাদার কিশোর রায়।
কিন্তু রাস্তা নির্মাণের কাজ খুবই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা। যথেষ্ট পরিমাণে নিম্নমানের কাজ এটা, এত বেশি নিম্নমানের কাজ যেটা আপনার ভাষায় বলার না। আর বিশেষ করে হইলো আমাদের এই রাস্তাটা পূর্ব চরকপাই, স্বদেশনগর, কলসিমুখ ভিলেজ, কলসি ভিলেজ, চারটা গাঁও সভাকে ভেদ করে গেছে। এর মধ্যে একেবারে নিম্নমানের কাজ হলো কলসিমুখ ভিলেজ আর কলসি ভিলেজ, এই দুইটার মধ্যে একেবারে নিম্নমানের কাজ, যেটা আপনার কারোর কাছে বলার মতো নাই। তবে আমাদের বহুদিনের প্রতীক্ষা ছিল এই রাস্তাটা, আমাদের মন্ত্রী বাহাদুরের হাত ধরে এই রাস্তাটা খুব আমরা পাইছি, খুব খুশি। বাইকরার জন্য, বাইকরার সঙ্গে যাতায়াতের জন্য একটা বিকল্প আমরা রাস্তা হয়েছি। এদিক দিয়ে অনেক মানুষের যাতায়াত, জনজাতি অনেক মানুষের যাতায়াত। তাহলে এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।